সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি প্রোগ্রামে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণের আগে যে প্রত্যাশা ছিল অনেকে করেছিলেন, অনেকে মনে করেছিলেন তিনি এমন একটি বক্তব্য দেবেন যেখানে থাকবে স্পষ্টতা, সংযম, বাড়তে থাকা বৈষয়িক উত্তেজনার মধ্যে একটি পরিষ্কার দিক নির্দেশনা। এই বক্তৃতাটিকে অনেকেই দেখছিলেন একটি সুযোগ হিসাবে। তিনি কি উত্তেজনা কমানোর কোনো সংকেত দেবেন? আমেরিকার সামরিক সম্পৃক্ততার সীমা নির্ধারণ করবেন, নাকি কূটনৈতিক আলোচনার পথ খুঁজে নেবেন? আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যেও একটি প্রত্যাশা ছিল যে তিনি হয়তো আমেরিকার মিত্রদের একত্রিত করার চেষ্টা করবেন, অর্থাৎ নেটো এবং মধ্যপ্রাচ্যের অংশীদারদের উদ্বেগ স্বীকার করবেন, বুঝে নেবেন। একই সময় আমেরিকার সাধারণ মানুষও শুনতে চাইছিল বাস্তব জীবনের প্রভাব সম্পর্কে, যেমন বাড়তে থাকা গ্যাস প্রাইস, অর্থনৈতিক অস্থিতিশীলতা এবং এই সংঘাতের সম্ভাব্য অর্থনৈতিক ফল আউট। সত্যিকারের একটি প্রত্যাশা ছিল যে এই ভাষণ হয়তো সামনে এগোনোর পথ নির্ধারণ করবে। পরিস্থিতি কি সমাধানের দিকে যাচ্ছে, নাকি আরও বেশি সংঘাতের দিকে এগোচ্ছে এখন? কিন্তু যা আমরা পেলাম তা ছিল এমন একটি বক্তব্য যেখানে জোর দেওয়া হয়েছে শক্তি, সাফল্য এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার উপর। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটির স্পষ্ট উত্তর, এর পর কি? হোয়াটস নাও? ট্রাম্প যাকে অপারেশন এপিক ফিউরি বলছেন, সেই অভিযান নিয়ে তার বক্তৃতার মূলত একটি ব্রিফিংয়ের চেয়ে বেশি। এটি ছিল শক্তির এক দৃঢ় আক্রমণাত্মক বর্ণনা। তিনি বারবার নাটকীয় ভাষা ব্যবহার করে বলেন যে আমেরিকা আঘাত হেনেছে দ্য ওয়ার্ল্ডস নাম্বার 1 স্টেট স্পন্সর টেরর, হুইচ ইজ ইরান, এর ওপর। তিনি দাবি করেন ইরানস নেভি ইজ গন, I quote, and I quote again, their air force is in ruins, unquote. তিনি আরও বলেন যুদ্ধের ইতিহাসে এমন কখনো দেখা যায়নি যেখানে কয়েক সপ্তাহের মধ্যে কোনো শত্রুকে এত স্পষ্ট এবং ধ্বংসাত্মক ক্ষতির মুখে পড়তে হয়েছে। তার ভাষণের মূল লক্ষ্য, তার ভাষা খুবই সহজ: ইরান যেন কখনো নিউক্লিয়ার ওয়েপেন অর্জন করতে না পারে এবং আমেরিকা বা তার মিত্রদের, বিশেষ করে ইসরায়েলের হুমকি দেওয়ার ক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলে। কিন্তু বক্তৃতা শুধু ইরান নিয়েই সীমাবদ্ধ ছিল না, এটি ধীরে ধীরে তার নেতৃত্ব ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির একটি বড় প্রতিরক্ষামূলক বক্তব্যে পরিণত হয়। ট্রাম্প দাবি করেন যে আজকের এই আমেরিকার সামরিক শক্তি, এটি তার জন্যে, হি বিল্ট ইট, এটি হচ্ছে তার ফল। তিনি এটিকে আগের প্রশাসনগুলোর ব্যর্থতার সঙ্গেও তুলনা করেছেন। তিনি আবারও ইরান নিউক্লিয়ার ডিলের সমালোচনা করেন, যেটি বরাবরই তিনি করেন। এটিকে ডিজাস্টার বলে অভিহিত করেছেন এবং দাবি করেন যে আমেরিকা $1.7 বিলিয়ন ইন ক্যাশ ইরানকে দিয়েছিল তাদের সম্মান পাওয়ার জন্য, কিন্তু শেষ পর্যন্ত আমেরিকা নাকি শুধু উপহাস পেয়েছে তাদের কাছ থেকে। এছাড়াও তিনি আলোচনা প্রসারিত করেন এনার্জি পলিসি, বিশ্ব অয়েল ডাইনামিক্সের কথাও বলেন তিনি। তিনি দাবি করেন যে আমেরিকার মধ্যপ্রাচ্যের তেলের প্রয়োজন নেই, কিন্তু তবুও মিত্রদের, দ্য অ্যালাইজ, দ্য ইউরোপিয়ান অ্যালাইজ স্পেশালি, সমর্থন দেওয়ার জন্য নাকি তিনি এই অঞ্চলটিতে যুক্তরাষ্ট্র সক্রিয় রয়েছে। এই বক্তব্য একটি উল্লেখযোগ্য বিষয়ে তিনি ভেনেজুয়েলাকে একটি জয়েন্ট ভেঞ্চার পার্টনার হিসেবে উল্লেখ করেন, তবে এই দাবি বাস্তবতার সঙ্গে সঠিকভাবে কোনোভাবেই মেলে না। এই বক্তৃতার একটি গুরুত্বপূর্ণ বৈপরীত্য দেখা গেছে যখন ট্রাম্প অপারেশনটিকে আমেরিকা ফার্স্ট নীতির অংশ হিসেবে তুলে ধরেছেন, কিন্তু তার যুক্তির কেন্দ্রে বরাবরই ছিল ইসরায়েল। তিনি বলেন এই মিশন দ্য সেফটি অফ আমেরিকা অ্যান্ড দ্য সিকিউরিটি অফ ফ্রি ওয়ার্ল্ড, আনকোট, এর জন্য। কিন্তু এর পরপরই তিনি জোর দিয়ে বলেন যে ইরান দীর্ঘ 47 বছর ধরে ডেথ টু আমেরিকা, ডেথ টু ইসরায়েল স্লোগান দিয়ে আসছে এবং তিনি ইসরায়েলের অক্টোবর 7-এর ভয়াবহ হামলার জন্য ইরানকে দায়ী করেন। এই বক্তৃতার একটি গুরুত্বপূর্ণ বিশেষ প্রশ্ন তুলে ধরেন। যদি মূল যুক্তি হয় আমেরিকার নিরাপত্তা, তাহলে কেন তার যুক্তি এত বড় অংশ নির্ভর করছে অন্য আরেকটি দেশের নিরাপত্তার উপর? ইসরায়েল। নাও, এর মধ্যে এখন যেটি ঘটছে, গতকাল আপনারা যে ফুটেজটি কিছুক্ষণ আগে দেখছিলেন, গতকাল এই তেল আভিভ এবং হাইফা এবং অন্যান্য শহরে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেরেছে। নতুন একটি ক্ষেপণাস্ত্র তারা বের করেছেন। এর মধ্যে ইরান F-15 একটি আজ সকালে ভূপাতিত করেছে এবং এই অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ আগে আরেকটি যুদ্ধজাহাজ
ভূপাতিত খবর আমরা পাচ্ছি। ওকে, নাও ইরান অ্যান্ড ওমান একই সময় তারা একটা ড্রাফট করেছে প্রোটোকল টু মনিটর হরমুজ স্ট্রেইট, হরমুজ প্রণালী। ওকে, ইরান নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে ধারাবাহিকভাবে আসা বিভিন্ন ক্ষোভ, অবজ্ঞা এবং উপহাসের মন্তব্য দীর্ঘদিন ধরে সহ্য করে আসছিলেন ইউরোপিয়ান নেতারা। এখন তারা পাল্টা প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ক্ষেত্রে সবচেয়ে সরব হয়ে উঠেছেন। বৃহস্পতিবার গতকাল ইমানুয়েল ম্যাক্রন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধ নিয়ে দৃষ্টিভঙ্গি গুরুতর নয় এবং এটি নেটোকে উনি অপ্রয়োজনীয় আক্রমণ করে চলছেন সবসময়। দক্ষিণ কোরিয়া সফরের সময় ম্যাক্রন বলেন, আই কোট, "When we are serious, we don't say the opposite of what we say the day before." অর্থাৎ আজ যেটা বলছি আগামীকাল সেটা বলছি না, একেবারে অপোজিট, উল্টো কথা বলছি। এদিকে ইরানের ওভারনাইট ব্যারাজ, মিসাইল ব্যারাজ যে পৌঁছেছে তেল আবিব, হাইফা এবং এখানে আগুন ধরে গেছে বিভিন্ন জায়গায়। একটি ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানেও, কারখানাতেও, ফ্যাক্টরিতেও আক্রমণ হয়েছে। ইরানের যে মিসাইল তারা ছুড়েছেন সেটি হচ্ছে নতুন ধরনের একটি গাদার মিসাইল। এটি লং রেঞ্জ স্ট্রাইক রেঞ্জ এবং এটি বড় অ্যাসকেলেশন আবার নতুন করে সামনে চলে আসছে। এই সমস্ত বিষয়ে আমার সাথে আলোচনা করার জন্য আজ আছেন সাংবাদিক, লেখক, গবেষক হাসান ফেরদৌস। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে আরও আছেন জয়নুল আবেদিন, বাংলাদেশ আমেরিকান প্রেসিডেন্ট সোসাইটির সচিব। স্বাগত জানাচ্ছি আপনাকেও। হাসান ফেরদৌস, প্রথমেই চলে যাওয়া আপনার কাছে। আমরা একটি বক্তব্য শুনলাম প্রেসিডেন্ট ট্রাম্পের, আমি সূচনাতেই বেশ কিছু কথা বলেছি। আমি আপনার কাছে যেটি জানতে চাই, প্রথম কথা হচ্ছে আপনার রিয়াকশন শুনবো আমি, এবং আসলে এটির উল্লেখযোগ্য কয়েকটি বিষয় কি পেলাম না পেলাম সেটিও আমি আপনার কাছে শুনতে চাবো। আমাদেরকে একটু সময় নিয়ে খুলে বলবেন প্লিজ। হাবিব, অনেক ধন্যবাদ আপনাকে। জয়নুল ভাই, আপনাকে ভালো লাগছে। আমি জানি আপনি বড় অসুখে পড়েছিলেন, অপারেশন থেকে সদ্য উঠেছেন। আপনার রিকভারি সুস্থতা কামনা করছি। হাবিব ভাই, অন্য কথা যাবার আগে আমি এই মুহূর্তে একটা কথা বলতে চাই যে ইরানের আকাশে দুটি মার্কিন বিমান ভূপাতিত হয়েছে। তার মধ্যে একটি বিমানের একজন পাইলট এই মুহূর্তে ইরানে নিখোঁজ আছে। আমরা আমাদের এই সাহসী মার্কিন বৈমানিকের সেফ রিকভারি, সেফ রিটার্ন আশা করছি, প্রার্থনা করছি। আশা করবো যে দ্রুতই সে ফিরে আসবে। আমরা জানি যে তাকে উদ্ধারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী, গোয়েন্দা বাহিনী সবাই ব্যস্ত আছে। অন্যদিকে ইরান তাকে উদ্ধার করলে বড় অঙ্কের উপহার দেবার, পয়সা দেওয়ার কথা বলেছে। কিন্তু আমাদের বিশ্বাস, আমাদের আশা যে এটাকে কেউ ফুটবল হিসেবে ব্যবহার করবে না, মানবিক সমস্যা হিসেবে ব্যবহার করবে। এই ঘটনা থেকে একটা জিনিস স্পষ্ট যে এই যুদ্ধের হিউম্যান কস্ট, আমরা এতদিন বলে এসছি, তেলের কথা বলে এসছি, আমরা এতদিন বলে এসছি আমরা বিভিন্ন স্থাপনা ধ্বংস হচ্ছে, কিন্তু আমাদের আমেরিকানদের গায়ে লাগেনি। এখন লাগবে, কারণ আমাদের একজন লোক এখন মিসিং। সে না ফেরা পর্যন্ত আমাদের উদ্বেগ থেকেই যাবে। প্রকৃত ছবিটা কি তাও আমরা জানি না। তবে ছবিটি যে আগের মতো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যেমন আমাদের ট্রাম্প সাহেব তার ভাষণে বললেন, তা যে নয় তা স্পষ্ট হচ্ছে। আপনি ট্রাম্প সাহেবের ভাষণের কথা বললেন। ট্রাম্প সাহেব হাবিব ভাই লক্ষ্য করেছেন ভাষণটি তিনি কবে দিয়েছেন? বুধবার রাতে। না, 1 এপ্রিল। হ্যাঁ, April 1st, ইয়াস। এপ্রিল ফুলস ডে। প্রেসিডেন্ট ট্রাম্প, আমরা আশা করেছিলাম যে প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব আমাদেরকে একটা সুখবর দেবেন, তিনি ফিরে আসছেন। ঠিক ওদিন দুপুরেই তিনি মিট করেছিলেন আমেরিকার বিভিন্ন ফেইথ লিডারদের সাথে, ধর্মীয় নেতাদের সাথে, এবং সেখানেও তিনি বলেছেন যে উই আর কামিং ব্যাক। বলে আমি অন্তপক্ষে এই ভেবে আশান্বিত হয়েছিলাম যে প্রেসিডেন্ট ট্রাম্প আমাদেরকে একটা এক্সিট রুট দেখাবেন। তিনি বলবেন যে আমরা জিতে গেছি, ফিরে এলাম, আর ধ্বংস নয়। তা তিনি করলেন না, ঠিক উল্টো তিনি করলেন। তিনি একটা মাত্রা চড়িয়ে দিলেন, এসক্যালেশন তিনি বাড়ালেন, যুদ্ধের মাত্রা বাড়ালেন। কি বললেন তিনি? যদি তুমি আমার শর্ত না মানো, ইরানকে তিনি বলছেন, তোমাদেরকে প্রস্তর যুগে পাঠিয়ে দেবো, তোমাদের ইলেকট্রিক গ্রিড আক্রমণ করব, তোমাদের ব্রিজ আক্রমণ করব। মাথায় রাখবেন যে যুদ্ধের সময় সিভিলিয়ান কোনো ইনফ্রাস্ট্রাকচার আক্রমণ করা কিন্তু যুদ্ধ অপরাধ। আমাদের প্রেসিডেন্ট স্পষ্টভাবেই বললেন তিনি এগুলি করবেন, এবং করেছেনও। কিন্তু তার একদিন পরে আমরা দেখলাম আমরা ইরানের সবচেয়ে বড় ব্রিজটিকে আঘাত আনা হলো। আবারও বলি, আমরা আন্তর্জাতিক আইনের ভাষায়, আইনের হিসাবে সিভিলিয়ান যে কোনো ইনফ্রাস্ট্রাকচার
সিভিলিয়ান যে কোনো লক্ষ্যবস্তুকে আক্রমণ করাটা ওয়ার ক্রাইম, এবং আমাদের প্রেসিডেন্ট প্রকাশ্যেই বলছেন যে তিনি এই ক্রাইমটা করবেন। আমরা এর আগে কি দেখেছি? যুদ্ধের প্রথম দিনে দেখেছি আমরা তেহরানের একটি মেয়েদের স্কুলে 160 জনের মতো মেয়ে শিশু মারা গেছে, শিক্ষক মারা গেছে। তার জন্য কিন্তু এই আমাদের দেশে কেউই একবারও সরি বলেনি, কেউ বলেনি যে কাজটা ভুল হয়েছে বা কাজটা করা ঠিক হয়নি। আমরা খোলামেলা ভাবে, আমার ভাষায়, একটা অপরাধ করে চলেছি। আমরা মেনে নিচ্ছি যে ইরান একটা জেনুইন থ্রেট। যদি মেনেও নেই আমরা এই কথাটাকে, এই থ্রেট থেকে কি করে বেরোবো সে কথা না ভেবে আমরা আমাদের যুদ্ধের তাপমাত্রা বাড়িয়েই চলেছি। ট্রাম্প সাহেব তার এই 19 মিনিটের ভাষণে একটা জিনিস স্পষ্ট করেছেন, যে তার কাছে এই যুদ্ধে কেন গেছি তার কোনো সুনির্দিষ্ট কারণ নেই। তিনি আমাদেরকে একের পর এক নানা কারণ দেখিয়ে গেছেন। এই ভাষণে তিনি আমাদেরকে জানালেন যে রিজিম চেঞ্জ কখনোই তার লক্ষ্য ছিল না, অথচ প্রথম দিন আমরা জেনেছি আমরা এই রিজিম তিনি চেঞ্জ করতে চান। তিনি আরো আমাদের কি বলেছিলেন যে ইউরেনিয়াম যে আছে 400 কেজি ইউরেনিয়াম আছে ইরানের কাছে, তা উদ্ধার করতে হবে। ভাষণে তিনি বললেন না না না, এটা কোনো প্রয়োজন নেই, ইরান কোথায় রেখেছে না রেখেছে আমরা উপর স্যাটেলাইট থেকে দেখবো। আমরা যে যুদ্ধে আমরা গেলাম ইরানের ইউরেনিয়াম প্রোগ্রাম ধ্বংস করবার জন্যে, যে প্রোগ্রাম আমরা 6 মাস আগে ট্রাম্প সাহেবের দাবি অনুসারে একবার ধ্বংস করেছি, এখন বলছি যে না, উপর থেকে আমরা তাকিয়ে তাকিয়ে স্যাটেলাইটে দেখবো কেউ যায় কিনা, গেলে ধরবো। তার মানে পুরো ব্যাপারটা মাডলড, পুরো ব্যাপারটা একটা তালগোল পাকানো একটা অবস্থায় পৌঁছেছে। এখন তিনি বলছেন যে এই ভাষণে আমরা স্পষ্ট তিনি ডিমান্ড করছেন এই নতুন লিডারশিপের কাছ থেকে, আসো আমরা চুক্তিতে পৌঁছে। চুক্তিটা কি হবে? আপনারা দেখেছেন 15 দফা একটা চুক্তি তারা প্রস্তাব করেছে, তার পাল্টা একটা প্রস্তাব এসছে ইরানের কাছ থেকে 5 দফা। কোনোটাই বাস্তবসম্মত প্রস্তাবটিও নয়, পাল্টা প্রস্তাবটিও নয়, কোনোটাই বাস্তবসম্মত নয়। অন্যদিকে পাশাপাশি যুদ্ধ থামানোর জন্য আমরা দেখেছি পাকিস্তান একটা উদ্যোগ নিয়েছে, পাকিস্তান, ইজিপ্ট এবং টার্কি, কিন্তু খুব একটা এগোয়নি। তার মূল কারণ এই আলোচনায় ইরানও নেই, মার্কিন যুক্তরাষ্ট্র নেই, ইসরায়েল তো নেই বটে। ফলে কোনো অফ র্যাম্প ডিপ্লোম্যাটিক কোনো উদ্যোগ নেবার লক্ষণ দেখছি না। মিনওয়াইল যেটা আজকে ঘটেছে, হাবিব ভাই যেটা উল্লেখ করেনি, এই যুদ্ধ কেন করছি তার উত্তর আমি আজকে পেয়ে গেছি। এই যুদ্ধে কেন গেলাম অনেক প্রশ্ন মাথায় ছিল, আমার উত্তর খুঁজছিলাম, আমি আজকে উত্তর পেয়েছি। আপনি জানেন আজকে ট্রাম্প সাহেব বলেছেন তিনি আগামী বাজেটে $1.5 ট্রিলিয়ন চেয়েছেন ডিফেন্স বাজেটে। জি। $1.5 ট্রিলিয়ন, যে আমেরিকার মোট জাতীয় উৎপাদনের জিডিপির 4.5%। এই মুহূর্তে আমরা ব্যয় করি 700 থেকে 900 বিলিয়ন ডলার, Yeah. তা বেড়ে হবে এখন $1.5 ট্রিলিয়ন। তার মানে প্রায় 600 অতিরিক্ত বিলিয়ন আমরা চাইছি, যা কিনা যেই পরিমাণ অর্থ ব্যয় করি আমরা পাবলিক ওয়েলফেয়ারে সমপরিমাণ। টাকাটা কোত্থেকে আসবে আমরা জানি। এই টাকাটা তিনি মূলত এই সামাজিক কাজকর্ম কাটছাট করে, সামাজিক কাজকর্ম কি, গরিবদের জন্য আমরা খাবারের টিকিট দেই, স্কুলে খাবারের বাচ্চাদের খাদ্য দেই, আমরা হাসপাতালে খরচ মেটাই গরিবদের, যা কিনা সাধারণ মানুষের উপকার হতো। যে পাবলিক সোশ্যাল ওয়েলফেয়ার যে কাজটা আমরা করতাম, যেটাকে বলি আমরা, যে কারণে আমাদের পরিচিতি কি ওয়েলফেয়ার স্টেট হিসেবে, কাটছাট হবে, ওকে, ক্ষতি হবে। আই হ্যাভ এ কোয়েশ্চেন। আপনি একটু ভালো জায়গায় হাত দিয়েছেন, আমার খুব গুরুত্ব মনে করেছে। আমি আমার প্রডিউসারকে বলবো যে এই ব্যাপারে ওনারা দুটি স্লাইড আছে আমাদের, আমি দেখাতে বলবো, কারণ আপনি খুব ভালো একটি প্রসঙ্গ এনেছেন। যে এই অনেকের কাছে এটি নয়, এটি ট্রুথ সোশ্যালে, এটি আমি কিছুক্ষণ পরে ডাক্তার তার ট্রুথ সোশ্যাল, এটি নয়, আরেকটি আছে আমাদের কাছে, ট্রাম্পের বাজেট। হ্যাঁ, এটি হচ্ছে বিষয়টি, কোন কোন বিষয়ে উনি চেয়ে পাঠিয়েছেন, কিন্তু পলিটিক্যাল রিপোর্ট আছে আরেকটি ট্রাম্প বাজেটের, আমি সেটিও একটু দেখতে চাবো। ওকে, সো দিস ইজ, আপনি যেটির কথা বলছেন যে ওয়ার ফান্ডিংয়ের জন্য উনি পয়সা অর্থ চাচ্ছেন, এবং একটু আগে যেটি আমরা দেখছিলাম সেখানে যদি ফেরত যাই, যে কেন চাবেন, উনি চাচ্ছেন $1.5 ট্রিলিয়ন। ওকে, আপনি আরেকটি কথা বলেছেন যে আসবে কোত্থেকে, আপনি সোশ্যাল সেফটি নেটের কথা বলছিলেন, যে সোশ্যাল সেফটি নেটের এখান থেকে আসতে পারে, কিন্তু আপনি একটা উল্লেখযোগ্য কথা বলছেন, আপনি আজকে বুঝতে পেরেছেন কেন যুদ্ধটি উনি করছেন। লেটস গেট টু দ্যাট পয়েন্ট। এক্স্যাক্টলি। এই যে $1.5 ট্রিলিয়ন আমরা ব্যয় করব যুদ্ধ খাতে, লাভটা টাকাটা যাবে কার খাতে?
কার পকেটে টাকাটা যাবে? এই টাকাটা ব্যয় হবে মূলত অস্ত্র উৎপাদনে, অস্ত্র ক্রয় করতে, এবং যে সামরিক বাহিনী আমরা পুষছি, সামরিক বাহিনীকে পুষতে। প্রতিটি বড় বড় কোম্পানি এখন আই এম কোয়াইট শিওর তারা শ্যাম্পেনের বোতল খুলে বসে আছে। এই তো আসছে টাকা, $1.5 ট্রিলিয়ন। আর আমরা যারা সাধারণ মানুষ, যাদের মেডিকেয়ার দেখতে পাচ্ছি আমরা, এই নিউ ইয়র্ক শহরে 4 মিলিয়ন লোকের মেডিকেড বাতিল হয়ে যাচ্ছে। এই নিউ ইয়র্ক শহরের, সারা আমেরিকা প্রায় 4 কোটি মানুষ কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হবে ট্রাম্প সাহেবের বাজেটের কারণে। আর এখন যদি আরো $1.5 ট্রিলিয়ন আমাকে ব্যয় করতে হয়, তার ফলে কিন্তু আরো বড় আকারে আমার সোশ্যাল স্পেন্ডিং কমে আসবে। আবারও বলি, এর ফলে ক্ষতি হবে কার? সবচেয়ে যারা দুর্বল, সবচেয়ে যারা অভাবী, এবং প্রবলি এদের একটা বড় অংশ আমাদের মতোই ইমিগ্রেন্ট। লাভ হবে কাদের? বড় বড় কোম্পানি যারা যুদ্ধ জাহাজ বানায়, Yeah, যারা Lockheed Martin, GM, Boeing, his friend যারা- Elon Musk, যারা and Kushner and Witkoff. এবং প্রবলি ডোনাল্ড ট্রাম্প সাহেব নিজে, Yeah, Larry, he's going to be the prime. উনি একদম শীর্ষে থাকবেন। এবং তার পরিবার। ফলে এই পুরো জিনিসটাই আমাদের যে বেসিক প্রিন্সিপালের ভিত্তিতে আমেরিকা দাঁড়িয়ে, যে বেসিক প্রিন্সিপালটা আমরা প্রমোট করেছি, মানুষের কল্যাণ, দেশের ভেতরে দেশের বাইরে, আমেরিকা ফার্স্ট বলি আমরা। আমেরিকা ফার্স্ট তো নয়, ফার্স্ট হচ্ছে বম্ব মেকার্স। Yeah. আমি একটা জাস্ট চট করে একটা অ্যানেকডোট বলে শেষ করছি। আমি যখন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে আমার লড়াই ছিল, সোভিয়েত ইউনিয়নের সাথে, আমি বলছি এখন থেকে ধরা যায় 50 বছর আগের কথা বলছি আমরা, কোল্ড ওয়ারের সময় বলছি আমরা, তখন আমরা কিন্তু সোভিয়েত ইউনিয়নের সামরিক শক্তি অনেক বাড়িয়ে দেখাতাম। Yeah. 1991 সালে সোভিয়েত ইউনিয়ন পতনের পরে জানা গেল যে এটা একটা পেপার টাইগার, হ্যাঁ। কিন্তু আমরা বারবারই বলে চলেছি যে বিশাল শক্তি। কেন বলতাম? আমাদের ডিফেন্স বাজেট জাস্টিফাই করবার জন্য। Yeah. এখন আমরা এই বড় $1.5 ট্রিলিয়ন ডিফেন্স বাজেট জাস্টিফাই করছি কি করে? যুদ্ধ দিয়ে। ইরান, এখন বলবো কি আমরা, ইরান মহাশক্তিধর একটি দেশ। আপনি জাস্ট ওয়েট করেন। আমরা তো বলে এসছি একদিন ধরে, ট্রাম্প সাহেব বলেছেন যে সব ধ্বংস করে ফেলেছি। গতকাল থেকে কি বলা শুরু হয়েছে? পিট হেগসেথ কি বলেছেন? যাদের 50%, পিট হেগসেথের কথা, ইরান তার মিসাইল ক্ষমতা, লং রেঞ্জ, মিডিয়াম রেঞ্জ মিসাইল ক্ষমতা 50% রিটার্ন করেছে। তার মানে কি বলছি আমরা? ইরান খুব পাওয়ারফুল একটা দেশ। এই পাওয়ারফুল দেশটাকে ঠেকাতে আমাকে দরকার কি দরকার? আর অনেক টাকা দরকার, অনেক বড় জাহাজ দরকার, অনেক বড় অস্ত্র দরকার। এবং আবারও বলি আমি, এর ফলে ক্ষতিগ্রস্ত হবে কে? যে পাইলটটি এখন ইরানের মাটিতে আটকে আছে, সে এবং তার পরিবার। যে 11 জন সৈন্য মারা গেল, সে এবং তাদের পরিবার, এবং আরো অসংখ্য মানুষ যারা এই যুদ্ধে আহত হচ্ছে, নিহত হচ্ছে, তারা এবং তাদের পরিবার, সাধারণ মানুষ। প্লাস যদি সত্যি সত্যি আমাদের সোশ্যাল সেফটি নেট কাটা হয়, তাহলে আপনি আমার মতো সাধারণ মানুষ এর ফলে ক্ষতিগ্রস্ত হব। হাসান ফেরদৌস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যখন কথাটি বলছিলেন, আমি মাথায় কিছু জিনিস সাজিয়ে রেখেছি। অনুষ্ঠানের শেষ অংশে আমার বক্তব্য আমি তুলে ধরবো এই বিষয়টির উপরে, যে বিষয়টি আপনি এখন হাত দিলেন। আর আপনি যেই কথাটি বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা, যে এই যুদ্ধে তো ট্রাম্প যাচ্ছেন না। এই যুদ্ধে ট্রাম্পের কোনো ছেলে মেয়ে নেই যারা যে এখানে যুদ্ধ করছে, না তারা বিমান বাহিনীর অংশ, নৌবাহিনীর অংশ, নাকি কোনো রিখানেশনের অংশ, কোনো সামরিক বাহিনীতে তারা নেই, তার জামাতাও নেই। মজার ব্যাপার হচ্ছে, ট্রাম্পের পরদাদা যখন জার্মানি থেকে এই দেশে এসেছিলেন, হি ওয়াজ এ ড্রাফট ডাজার। এখান থেকে যখন উনি ফেরত গেলেন জার্মানির নাগরিকত্ব ফেরত পাওয়ার জন্য, তখন জার্মান তাকে বললো যে তুমি ড্রাফট ডাজ করেছো, তোমাকে আমরা জার্মান নাগরিকত্ব আর দেবো না। না, হিস্ট্রি রিপিটস। আপনারা জানেন যে ট্রাম্প নিজেও কিন্তু ড্রাফট ডাজার। উনি কিন্তু যুদ্ধে যেতে হলে যে ড্রাফটে যেতে হয় যাননি, অজুহাত দেখেছেন তার পায়ে গোড়ালিতে ব্যথা, উনি যুদ্ধ যেতে পারবেন না। সো এই যে মানুষটি, এই মানুষটি অন্য ছেলে মেয়ে, অন্য বাবা মার ছেলে মেয়েদের যুদ্ধ পাঠাচ্ছেন, কারণ তার ছেলেমেয়েরা তো বসে আছে বাসায়। আর এদিকে $1.5 ট্রিলিয়ন পকেট কিভাবে করা যায় সেই ফন্দি ফিকির ঘাটছেন। আর ওদিকে বিশ্ব অর্থনীতি ধসে পড়ছে, সাধারণ মানুষ কদিন পরে না খেয়ে মরবে, এমন অবস্থা হবে তৃতীয় বিশ্বের দেশগুলোতে। আই এম শিওর দিস ইজ গোনা হ্যাপেন। অলরেডি এশিয়ার দেশগুলোতে, আফ্রিকার দেশগুলোতে শুরু হয়ে গেছে। ইউরোপিয়ানরা কদিন পর হাহাকার করবে। হিথ্রোর প্লেনের কোনো জেট ফিউল নেই। দিস আর রিয়ালিটি। এই রিয়ালিটি যখন কথা বলছি, আমি যাব জয়নাল আবেদিন আপনার কাছে। আমি এই ট্রুথ সোশ্যালের পোস্টটা একটু দেখতে চাই এই সুযোগে, যদি প্রডিউসার আমাদেরকে একটু দেখাতে পারেন।
ওকে, থ্যাংক ইউ। এই যে আমি এটা দেখছিলাম, এটি আজকে সকালের 8টার দিকে, মানে 8টা 8:30 দিকে হবে, টাইম আছে, ইয়াস 8:22, আই ওয়াজ রাইট। যখন সকালে আমরা খবর পেলাম প্রথম আমেরিকার প্লেনটি পড়েছে F-15E, সেটি হচ্ছে 3টা 3:30টার দিকে আমরা জানতে পেলাম সকালে। আর আমি শিওর হি ওয়াজ ব্রিফড, প্রেসিডেন্ট ট্রাম্প একটা ব্রিফ করা হয়েছে তাকে, কিন্তু উনি এখন যে এই 8:30টার সময় যে দিলেন এতে, উইথ আ লিটল মোর টাইম উই ক্যান ইজিলি ওপেন দ্য হরমুজ স্ট্রেইট, টেক দ্য অয়েল অ্যান্ড মেক এ ফরচুন। উনি ইউরোপিয়ানদের কথা বলছেন, মিত্রদের কথা বলছেন, মানে হরিলুটের অবস্থা আর কি, এরকম একটা ব্যাপার। ওকে, ইট উড বি এ গাশার, আই ডোন্ট নো হোয়াট ইট মিনস, ওকে, ফর দ্য ওয়ার্ল্ড, ইটস এ গাশার, নো, মেবি ফর ইয়োর ফ্যামিলি, ওকে। So this is Donald J. Trump. And for the world, Gashar and তিনটা প্রশ্নবোধক চিহ্ন। I don't know. Is his English is weak or he's an idiot? I have no idea. I mean, it makes no sense. I mean, grammatically it makes no sense. Anyway, besides the point. এই লোক, তাকে ব্রিফ করা হয়েছে 3:30টার সময় সকালে, উনি 8:30টার সময় এই কথা বলছেন। আমরা তার কাছ থেকে হেক্সেদের কাছ থেকে শুনলাম ইরানের সামরিক যে এরোপ্লেন ডিফেন্স সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে, ইরানের আকাশ সম্পূর্ণভাবে এখন আমেরিকার দখলে। কিন্তু আমরা দেখছি বিপরীত চিত্র, রাইট? তো এই যে আমরা যে উই আর উইনিং, উই হ্যাভ ওয়ান, তাদের পারমাণবিক সব ধ্বংস করে দিয়েছি। তো এখন এই যে ট্রাম্প যে কথা বলছেন, এটা মানে কতখানি ফিকশনাল, এটি একটি প্রশ্ন আপনার কাছে। এর সাথে যে প্রশ্ন দিব সেটি হচ্ছে, অনেকে মনে করেন যে, আমরা হাসান ফেরদৌসের কাছে শুনলাম যে ট্রাম্প কতখানি লোভী, বিশ্ব গোল্লায় যাক, $1.5 ট্রিলিয়ন আমার পকেটে থাকতে হবে, যুদ্ধটা হচ্ছে এই কারণে, রাইট? অনেকে বলেন যে ট্রাম্প ইজ বিং কম্প্রোমাইজ। আপনি কি তাই মনে করেন? ধন্যবাদ। আমি TVN24 দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনারা জানেন যেটা হাসান ভাই মেনশন করেছেন যে আমি সম্প্রতিকালে একটা দুর্ঘটনা থেকে আল্লাহ রক্ষা করেছেন, তো আল্লাহ শুকরগুজার করছি। ধন্যবাদ। বিশেষ করে যে কথাটি বললেন যে আমাদের প্রেসিডেন্ট সাহেব প্রথম যখন এই যুদ্ধে প্রথমত জড়িয়ে যান, আমরা দেখেছি যে প্রেসিডেন্ট, ওনার যুদ্ধকালীন মন্ত্রী পিট হেগসেথ এবং পররাষ্ট্র সচিব যিনি আছেন মার্কো রুবিও, তিন ধরনের বক্তব্য কিন্তু জাতির সামনে তুলে ধরছেন। এবং শুরু থেকেই বোঝা গেছে যে এই যে এই যুদ্ধটা আমেরিকানদের জন্য না, এই যুদ্ধটা মূলত ইসরায়েলকে রক্ষা করার জন্য, ইসরায়েলের প্রেসারে যেভাবেই হোক। তো এই শুরু থেকেই এটাতে একটা ডিসওরিয়েন্টেড এবং এই যুদ্ধ থেকে পরিত্রাণের অথবা যুদ্ধের যে একটা স্বাভাবিক প্ল্যান থাকে, এবং যুদ্ধকালীন সময়ে অথবা তার আগে যাদের সাথে যুদ্ধ করতে হবে, যেমন ইরানকে এখানে দারুণ ভাবে আন্ডার এস্টিমেট করা হয়েছে। ইরান 1979 সন থেকে প্রস্তুতি নিচ্ছে, এবং তারা বুঝতে পেরেছিল যে একদিন আমেরিকা তাদের উপর চড়াও হবে, এবং টুডে অর টুমরো ইসরায়েলের প্ররোচনায় আমেরিকার সাথে ইসরায়েলকে যুদ্ধ করতে হবে, মানে ইরানকে যুদ্ধ করতে হবে। তারই একটা প্রতিশ্রুতি, তারই একটা নমুনা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। তো যে বিষয়গুলো একজন কমান্ডার ইন চিফ হিসাবে উনি আমাদেরকে বা জাতিকে আশ্বস্ত করতে চেয়েছেন যে আমরা উই আর উইনিং বিগ, এবং হি ইজ দ্য ওয়ান, যে 2015 সনে যে বারাক ওবামার সাথে যে চুক্তিটা ছিল 1.7 বিলিয়ন বারাক ওবামা ইরানকে দিয়েছিল, ইট ওয়াজ এ রং ডিসিশন, হি রিভার্টস দ্যাট, হি ইজ টেকিং অল কাইন্ড অফ ক্রেডিট। অন দি আদার হ্যান্ড, আপনি যেটা একটু আগে মেনশন করলেন, পার্সোনাল যে কমিটমেন্ট জাতির প্রতি, দেশের প্রতি এবং নিজস্ব লোকজনের প্রতি, ওনার কিন্তু সেই কমিটমেন্টটা নাই। যেটা আপনি উল্লেখ করলেন, আমি গতকালকেই এই স্টোরিটা পড়ছিলাম যে ফ্রম হিজ গ্র্যান্ডফাদার টু হিম, যে কিভাবে তারা যুদ্ধকে নিজেদের ফ্যামিলির কেউ যাতে না যায় সেটাকে অ্যাভয়েড করে আসে। সম্প্রতি আমরা যদি লক্ষ্য করি, আর্মির অনেক পার্সোনেল এবং সাংবাদিকদের অনেকে যে এখন আশা করছে এবং দাবি করছে এই আমেরিকা যুক্তরাষ্ট্রের অনেক নাগরিক যে তার ছেলে ব্যারন যাতে যুদ্ধে শরিক হয়, যুদ্ধে যাতে যায়, প্রুভ করার জন্য যে
দে রিয়েলি লাভ দ্য কান্ট্রি অ্যান্ড দে আর ফাইটিং ফর দ্য কান্ট্রি, কিন্তু সেটা তো হচ্ছে না। তো অ্যাট দ্য এন্ড কি দাঁড়াচ্ছে, যে এই যুদ্ধ যুদ্ধ কোনোদিন শান্তি আনতে পারে না, এবং যুদ্ধ কেউই উইন করবে না আলটিমেটলি। বাট যে একটা গ্রাউন্ড তারা এখন ক্রিয়েট করার চেষ্টা করছে, এতদিন ইরানকে চরম বা বেস্টে আন্ডার এস্টিমেট করেছে, এবং এখন যখন আকাশের অবস্থা, সেখানকার নর্মাল যে অবস্থাগুলো, যুদ্ধকালীন যে অবস্থাগুলো দেখছে যে কোনো অবস্থায় ফেভারে যাচ্ছে না, এবং তারা যেভাবে হিসাব করে এসেছিল তার সম্পূর্ণ বিপরীত হচ্ছে, তখন এটাকে রিভার্স করার চেষ্টা করছে কিভাবে বাজেটটা বাড়ানো যায়। হ্যাঁ, যুদ্ধকালীন সময়ে কমান্ডার ইন চিফ হিসাবে উনি হয়তো সৈনিকদের মনোবল বাড়ানোর জন্য অনেক ধরনের মিথ্যা, অনেক ধরনের সাহস দেওয়ার জন্য চেষ্টা করতে পারেন, কিন্তু হি ইজ গোয়িং বিয়ন্ড, এভাবে বিয়ন্ড দ্যাট, যে যেটা বাস্তবতার সাথে মিল নাই, যেখানে বলা হচ্ছে ইরানের আকাশ সীমা, আকাশ ধ্বংস করা হয়েছে, তাদের মিসাইল সিস্টেম এতদিন বলা হয়েছিল অলমোস্ট ফিনিশ, আর আজকে থেকে কিন্তু বলা হচ্ছে যে 50%। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা যদি লক্ষ্য করি, যে এই দুঃসময়ে যখন একটি বড় যুদ্ধের দিকে, যুদ্ধের মধ্যে একটা দেশ, সেই সময় চিফ অফ স্টাফকে কিন্তু ফায়ার করা হইলো গতকালকে। তো এবং আজকে আরো একজনকে ফায়ার করা হয়েছে, মানে অ্যাটর্নি জেনারেলকে। অর্থাৎ পুরো জিনিসটা যে এমন ভাবে গোল পাতাল করে ফেলতেছে, যে এটার যে শেষ কোথায়, না আছে কোনো এক্সিট প্ল্যান, না আছে কোনো উইনিং প্ল্যান। ওকে, অসংখ্য ধন্যবাদ। আমি হাসান ফেরদৌস আপনার কাছে যাচ্ছি। আমরা জানি যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে তেলের, গ্যাসের, যে অয়েলের, যে পেট্রোলিয়ামের দাম আছে, এটা কমে আসবে অ্যাজ সুন অ্যাজ দ্য ওয়ার স্টার্ট। এই ব্যাপারে অনেকেই অর্থনীতিবিদ যারা আছেন, সাংবাদিক যারা আছেন, গবেষক যারা আছেন, যারা একটু জিও পলিটিক্সে খোঁজ রাখছেন, তারা বলছেন যে এটা আসলে কথাটা সঠিক নয়। এটা অনেকেই ছোট করে দেখছেন, আবার অনেকে বলছেন না, এটা কোনো একটা বড় ব্যাপার নয়। আসলে কি, সেটি আমি জানতে চাবো আপনার কাছে। অন দ্য সেম টোকেন, ইউরোপিয়ান মিত্রদের নিয়ে অনেক উপহাস করেছেন, করে আসছেন, এবং এই ভাষণেও তিনি করেছেন। এবং ইউরোপিয়ানরা তেমন কিছু বলছিলেন না, শুধুমাত্র কয়েকজন, কেয়ার স্টারমার বলেছেন যেরকম দিস ইজ নট আওয়ার ওয়ার, ডেনিশ প্রাইম মিনিস্টার সেটা বলেছেন, হ্যাঁ, স্পেন থেকেও আমরা সেরকম শুনেছি। এটি অসম্ভব একটা ব্যাপার যে আমেরিকার মিত্ররা বলছে এটা আমার যুদ্ধ না ভাই, তোমার যুদ্ধ, তুমি যাও। হ্যাঁ, এই যে রিয়ালিটিটা, চেঞ্জ অফ রিয়ালিটি। এবং অন্যদিকে ট্রাম্প বলছেন আমার নেটোর দরকার নেই, নেটো ক্যান গো ডু হোয়াট এভার দে ওয়ান্ট, আমার তেলেরও দরকার নেই, উই হ্যাভ এনাফ। এই যে কথাগুলি আসলে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে, তেলের প্রাইস যদি না কমে তাহলে কি হবে। এবং ম্যাক্রনের যে রিয়াকশনটা আমি সূচনাতে তুলে ধরেছিলাম আপনার কাছে, সেটিও যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করেন প্লিজ। রবি ভাই, ডোনাল্ড ট্রাম্পের এই কথা যে আমার দরকার নেই, ওইটা অভিমান করে কথা বলে। অভিমান কিরকম? বউ খাবার দেয়নি, দেরি করেছে, খাবো না, খাবার দরকার নেই আমার, এই সেই অভিমান। এটা ভালোবাসার কমতি আছে না, অভিমান করে বলা হচ্ছে। আমাদের ট্রাম্প সাহেব অভিমান করে বলছেন দরকার নেই ইউরোপকে, যাও তোমরা নিজেরা যাও, হরমুজ প্রণালী দখল করে নাও, তোমাদের ব্যাপার এটা। তিনি এই কথা বলছেন আমাদেরকে যে হরমুজ প্রণালী অটোমেটিক্যালি খুলে যাবে, স্বয়ংক্রিয়ভাবে খুলে, এ কথা তিনি বলছেন। এসব কথার মানে খুঁজতে যাওয়া মানে, হাবিব ভাই, আপনি আমি দুজনই পাগল হয়ে যাব। তো পাগল না হয়ে আমরা বাস্তবতার দিকে তাকিয়ে আমরা কি ঘটছে হরমুজ প্রণালীকে নিয়ে। আপনি একটু আগে স্ক্রিনে দেখাচ্ছিলেন যে ওমান এবং ইরান মিলে নতুন চুক্তি করছে, যে চুক্তির অধীনে তারা মনিটর করবে কোন জাহাজ যাচ্ছে, এবং জাহাজ প্রতি তারা লেভি দেবে, লেভি কালেক্ট করবে, অর্থাৎ ট্যাক্স কালেক্ট করবে। যেভাবে সুয়েজ কানালে মিশর ট্যাক্স, মিশরের একটা বড় উপার্জনের পথ কিন্তু সুয়েজ কানাল, এবং এটা পরে ইজিপ্টের সমুদ্র সীমার মধ্যে, ফলে এটা তাদের নিজস্ব প্রপার্টি। তারা বলছে হরমুজ প্রণালী হচ্ছে গিয়ে তার দূরত্ব 12 নটিক্যাল মাইল। 12 নটিক্যাল মাইল মানে হচ্ছে রাফলি 22 কিলোমিটার। আমরা কি জানি 24 কিলোমিটার পর্যন্ত হচ্ছে কি আপনার টেরিটোরিয়াল ওয়াটার, এবং এটা ওমান এবং ইরানের পাশ দিয়ে যাচ্ছে। এই দুই দেশের কমন টেরিটোরিয়াল ওয়াটারের মধ্যে পড়েছে, ফলে এক অর্থে শিওর তারা বলতেই পারে যে যেহেতু আমার সমুদ্র সীমার মধ্যে, এটা আমার সম্পত্তি, এটা সম্পত্তি মানে এটা আমার সভরেন্টির অন্তর্গত আমাদের।
যদি আমরা জানি যে চুক্তি অনুসারে এটাকে কিন্তু খোলা রাখার কথা অনেক আগে থেকে বলা আছে, সাধারণ সম্মতি আছে যে এটা খোলা থাকবে। এখন ইরান বলছে যে না, যেহেতু এটা আমার নিজের এলাকার উপরে, এটা আমি মনিটর করব, এবং শুধু তাই না, তার রক্ষণাবেক্ষণ আমি করব, নিরাপত্তা আমি দেবো, এবং তার বদলে আমি লেভি চার্জ করব। কত টাকা জানেন? শোনা যাচ্ছে যে পার জাহাজ $2 মিলিয়ন। ইতিমধ্যে একাধিক জাহাজ তারা কালেক্ট করেছে, আমরা কনফার্ম পাচ্ছি না, কিন্তু পত্রপত্রিকায় খবর এসছে। সো পার জাহাজ ইরান এবং ওমান পার্শিয়ালি $2 মিলিয়ন অতিরিক্ত লেভি উপার্জন করবে। লক্ষ্য ছিল আমাদের ইরানকে পর্যুদস্ত করা, ইরানকে আমরা ধনী করে দিচ্ছি। ইরানের যে কয়েক মিলিয়ন ব্যারেল জাহাজ আটকে ছিল, তেল আটকে ছিল, সেই তেল বিক্রি করার অনুমতি দিয়েছি আমরা। ভারত কিনে নিচ্ছে, চীন কিনে নিচ্ছে, প্রায় $6 বিলিয়ন তেল আমরা বিক্রি করছি। আমাদের ওবামা সাহেবের $1.7 বিলিয়ন ক্যাশ দিয়েছিল বলে কি পরিমাণ ভৎসনা করেছিলেন আমাদের প্রেসিডেন্ট সাহেব। Yeah. সেখানে $6 বিলিয়ন মুফতে পেয়ে যাচ্ছে কিন্তু ইরান, এই লিফট করার, এই স্যাংশন লিফট করার ফলে। ফলে সব পুরো ব্যাপারটা কন্ট্রাডিক্টরি। আপনি একটু আগে বলছিলেন যে এই যে ক্রাইসিস শুরু হয়েছে, এর ফলে এখন তো শুধুমাত্র আমাদের মধ্যে দেশে যারা তেল নেই, তেলের অভাবে পড়ছি আমরা। এর পরের ফেজটা কি জানেন? আপনি একটু উল্লেখ করেছেন জেট ফুয়েল। জেট ফুয়েল না থাকা মানেটা কি? সারা বিশ্ব জুড়ে যে প্লেন ঘুরে বেড়াই আমরা, আজকে ঢাকা, কালকে কলকাতা, পরশু দিন আমরা যাচ্ছি নিউ দিল্লি, যা হবে না আর। সারা বিশ্বের পরিবহন ব্যবস্থায় বিপর্যয়ের মুখে পড়বে, সারা বিশ্বের, গরিব দেশ হোক আর বড় লোক দেশে হোক, এটা একটা ব্যাপার। 2 নম্বর, খাদ্য। গ্যাস হচ্ছে ফার্টিলাইজার উৎপাদনের প্রধান এলিমেন্ট। গ্যাস ছাড়া এখন আর আমরা ফার্টিলাইজার উৎপাদন করি না। আর গ্যাস আসে কোত্থেকে? মূলত এই গালফ কান্ট্রিগুলি থেকে। কাতারই, ইউএই একমাত্র, কাতার ও ইউএই এরাই বৃহদাংশ সাপ্লাই করে এলএনজি, যার মাধ্যমে আমরা ফার্টিলাইজার পাই। আমরা ফার্টিলাইজার বন্ধ হয়ে যাচ্ছে, এবং এর ফলে আগামী উৎপাদন মৌসুমে কৃষিক্ষেত্রে বড় রকমের সমস্যা দেখা দেবে। 3 নম্বর, ঔষধ। মনে রাখতে হবে যে জ্বালানি আমাদের সকল কাজের কেন্দ্রবিন্দু। এটা আমরা কখন টের পেয়েছিলাম? প্রথমে 73-তে, যখন 70 যুদ্ধের পরে আরবরা এই তেলের এম্বার্গো আরোপ করলো, তখনই আমরা জেনেছিলাম যে তেল ছাড়া আমরা চলতে পারি না, এবং তখন চেষ্টা হয়েছিল একটা রিওরিয়েন্ট করবার জন্য, কি করে তেল থেকে আমরা যাব রিনিউয়েবল এনার্জিতে, সোলার পাওয়ারে। অনেকটা অগ্রগতিও হয়েছে কোনো দেশ, যেমন স্পেন মনে করা যায়, তার 70% আসে সোলার এনার্জি থেকে। কিন্তু এই প্রশাসন বিশ্বাসই করে না যে সোলার থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায়, অর্থাৎ রিনিউয়েবল এনার্জি থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায়। আমাদের প্রেসিডেন্ট সাহেব ঠাট্টা করেন কাকে? উইন্ড Yes, yeah. They're ugly. ওতে নাকি পাখি মরে যায়, হ্যাঁ, they're ugly. ফলে এর ফলে সারা বিশ্বের বাণিজ্য ব্যবস্থা, খাদ্য ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা, সকল সাপ্লাই চেইনে বিশাল বিপদ নেমে আসবে। কারণ আজকে যদি সংকট হয়, এর ফল কিন্তু আরো 7 দিন, 15 দিন, 1 মাস, 3 মাস পরে পাবো আমরা। ফলে বিপদ যাচ্ছে না। কিন্তু শেষ করছি আমি এই বলে যে সবচেয়ে বড় বিপদ আমাদের মতো দরিদ্র দেশ, যাদের কোনো নিজস্ব সোর্স অফ এনার্জি নেই। Correct. যদি আমাদের তেল না আসে, গ্যাস না আসে, বিশেষ করে ডিজেল না আসে, গাড়ি চলবে না। অলরেডি আমরা ঠিক করেছি আমাদের স্কুল আওয়ার্স কম, অফিস আওয়ার্স কম। পাশের ফিলিপিন্সে সপ্তাহে 4 দিন কাজ হবে। পাশের বাড়ির বার্মাতে বলা হচ্ছে যে গাড়ি তোমরা অড নাম্বার, ইভেন নাম্বারে গাড়ি চালাবে। মানে নানা দেশে নানা রকম ভাবে ব্যবস্থা নিচ্ছে মূলত এনার্জি কনজার্ভ করবার জন্য। এটা হচ্ছে সংকটের আজকের খবর। 15 দিন পরে, 1 মাস পরে, 3 মাস পরে, তখন আমরা কি করব? যদি এই যুদ্ধ আরো লম্বা হয়, সংকটটা যে কত গভীর হবে আমার পক্ষে বুঝিয়ে বলা সম্ভবপর নয়। ওকে, সো আপনি যেটি বলছেন যে আমি যতটুকু বুঝতে পারছি, প্লিজ মানে ভুল হলে সংশোধন করে নেবেন, সেটি আমার আফটার লিসেনিং টু ইউ আই ফিল লাইক আমরা হয়তো এমন হতে পারে একটা লকডাউনে চলে যেতে পারি। ইফ ইউ ডোন্ট হ্যাভ এনার্জি, ইউ হ্যাভ নাথিং। আপনি এনার্জি না থাকলে আপনার জীবন বিপর্যস্ত, কোনো কিছু চলবে না। বাসায় লাইট চলবে না, ফ্রিজ চলবে না, আপনার কোনো যানবাহন চলবে না, কোনো ক্ষেত খামারে কাজ হবে না, কোনো ফ্যাক্টরি রান করবে না, কোনো উড়োজাহাজ চলবে না। সো উইল বি ইন লকডাউন।
আপনি জাস্ট এখন বাংলাদেশের অবস্থা দেখেন আপনি, হ্যাঁ হ্যাঁ 7-8 ঘন্টা সময় দাঁড়িয়ে থাকে তারা তেলের 200 জন্য। টাকার 3 লিটার তেলের জন্য। ইয়াস ইয়াস 7-8 ঘন্টা তারা ব্যয় করছে। আমরা কি পরিমাণ অপেক্ষায় থেকে অপচয় ব্যয় করছি ইয়া আমরা। তারপরেও কিন্তু আমরা এরপরে গাড়ি চালাতে পারবো না। আমরা একদম ভুলে গেছি যে ডিজেল ছাড়া কিন্তু আমাদের পাম্প চলবে না, বিদ্যুৎ কি বলে সেচ ব্যবস্থা চলবে না। ডিজেল ছাড়া সেই ব্যবস্থা না চললে খাদ্য উৎপাদন করবো কিভাবে আমরা? ফলে সংকটটা বহুমুখী সংকট। জি যদি আমরা যদি আমাদের খাদ্য উৎপাদন না করতে পারি, খাবারে টান পড়বে, ওকে দুর্ভিক্ষ দেখা দেবে, দুর্ভিক্ষ দেখা দেবে, মানুষ মরবে। এবং আপনাকে বলে রাখছি আমি, যদি এই সংকট দীর্ঘায়িত হয়, দেশে দেশে বিদ্রোহ হবে, বিপ্লব ঘটবে, সারা বিশ্ব ওলটপালট হয়ে যাবে এর ফলে। yeah civil unrest at the peak at the okay আমি একটা কথা বলতে ভুলে গেছি আমি, মধ্যপ্রাচ্য এতদিন, এটা আবার রিপিট করি আমি, এতদিন আমরা কি বলে এসেছি, মধ্যপ্রাচ্যের দেশগুলি হচ্ছে গিয়ে সেফ হেভেন, yeah ইনভেস্ট করবার জন্য, থাকবার জন্য। হ্যাঁ হ্যাঁ, ঘোরার জন্য, ট্যুরিজমের জন্য, ব্যবসা করার জন্য, এভরিথিং। এখন এখন আমরা কি জানলাম যে ইরান ছোট্ট একটা ড্রোন পাঠিয়ে আপনার ওই গ্যাস ফিল বন্ধ করে দিতে পারে। এই যে এত 7-8টা আমরা রেখেছি আমেরিকান বেস, ইয়া তারা কি করতে পারলো? ভেরি গুড পয়েন্ট। আমি এই প্রসঙ্গে আপনার সাথে একটি কথা বলতে চাই। আমি জনাব আবেদিন, আপনিও যোগ দিতে পারেন আমাদের কথায়, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। বাহরাইনে আমি শুনছি, আমি অন দ্য গ্রাউন্ড, যে তারা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে যাচ্ছে তাদের কিংয়ের উপরে, কারণ বাহরাইনের মানুষ অনেকদিন ধরে চাচ্ছিল যে আমেরিকান বেসগুলো সেখান থেকে চলে যাক। এটি একটি ব্যাপার। আপনি সঠিকভাবে বলেছেন যে বিদ্রোহ আমরা দেখতে পাই, এবং আমার কেন জানি মনে হচ্ছে যে জিসিসি কান্ট্রিগুলোতে সবচেয়ে আগে বিদ্রোহ হবে। কারণ এই যে সরকারগুলি, তারা তো আসলে ওখানে বসেছেন মানে পশ্চিমা দেশের মদদ নিয়ে। তাদের প্রতি তো তাদের যে জনগণ আছে তাদের কোনো সমর্থন নেই। তো এই যে ইরান একটা ড্রোন, শাহেদ ড্রোন পাঠিয়ে যদি আপনি রিফাইনের, তাহলে তুমি এই $1 বিলিয়ন থার্ড মিসাইল নিয়ে করছো কি বাবা? এক্স্যাক্টলি, হ্যাঁ, হোয়াট আর ইউ ডুইং? তো ইউ হ্যাভ নো ট্রেনিং। তুমি ভাড়ায় অস্ত্র কিনেছো, খুব ভালো কথা, তো ভাড়াটিয়া সৈন্যও বসাও, তো ভাড়াটিয়া সৈন্য তো পালিয়ে গেছে। তো নিজের যদি মানে মেরুদণ্ড না থাকে, অন্যর মেরুদণ্ড ধার করে বেশি দিন চলা যায় না। মানি ক্যান অনলি বাই সার্টেন থিংস, নট এভরিথিং। অ্যান্ড দেন আমার মনে হচ্ছে বিশ্ব একটা জিওপলিটিক্সে একটা বিরাট পরিবর্তন আমরা দেখতে পারবো কিছুদিনের মধ্যেই। আমি যাচ্ছি জয়নুল আবেদিন আপনার কাছে। যাওয়ার আগে আমি আমার এডিটরকে বলবো যে জেরুজালেমের পত্রিকার একটি আছে, তেল আবিব, ইসরায়েল এন্ড তেল আবিব, আমি সেটা আমরা যদি দেখতে পারি। ওকে, সো ইরানের এই প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের পরে ইরানের একটা মানে রিয়াকশন আমরা দেখেছি। সেই ব্যাপারে আপনার কথাটা আমরা জানবো। হ্যাঁ, এই যে এটি দেখাচ্ছে এই কারণে যে এটি টাইমস অফ ইসরায়েলের। ওকে, ইরান এন্ড হেজবুল্লাহ অ্যাটাক করেছে ইসরায়েলের প্যাস ওভার সিডার্স। ওকে, মানে আপনি জানেন যে প্যাস ওভার চলছে এখন, দিস ইজ এ গুড ফ্রাইডে টুডে। ওকে, তো এটা যখন পড়বেন আপনি, তখন বুঝবেন যে তারা অভিযোগ করছে আমাদের প্যাস ওভার চলছে, একটা রিলিজিয়াস জিনিস চলছে, এই সময় তোমরা আমাদেরকে আক্রমণ করছো। ইসরায়েল কিন্তু আক্রমণ শুরু করেছে ইন দ্য রমাদান, ইন দ্য মান্থ অফ রমাদান। সো এবং ইসরায়েল যখন আক্রমণ করে, ইসরায়েলের হলমার্ক আক্রমণগুলো হচ্ছে সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার, দ্য ম্যাক্সিমাম ড্যামেজ, বাচ্চাদের হত্যা করা, বয়স্ক মানুষকে হত্যা করা, অ্যাসাসিনেশন করা, হসপিটাল ধ্বংস করা। আপনার ব্রিজের ধ্বংস কথা শুনলেন, আমার কেন জানি মনে হচ্ছে দিস ইজ ইসরায়েলি ওয়ার্ক, নট ইউএস ওয়ার্ক। ইউনিভার্সিটি ধ্বংস করা, এসব হচ্ছে ইসরায়েলের হলমার্ক ওয়ার্ক। ওকে, নাও আমরা ইরানের কাছে খুব সুন্দর একটা লেটার আমরা দেখলাম প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের পর। আমি আপনার রিয়াকশন চাবো এইটার উপর, আমি আপনার রিয়াকশন চাবো ইরানের যে রিয়াকশন আছে সেটার উপর, এবং হোয়াট আর দ্য আচ্ছা এই দুটোই শুনি আগে প্রথমে। আচ্ছা, এখানে যে একটি রিয়াকশনের কথা বলা হচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প যখন বক্তব্য রাখলেন জাতির উদ্দেশ্যে, ঠিক সিমালটেনিয়াসলি ইরানের যে প্রেসিডেন্ট পেজেশকিয়ান আমেরিকান জনগণকে উদ্দেশ্য করে কিন্তু একটা চিঠি দিয়েছেন। এটা অত্যন্ত গুরুত্ব বহন করে যে যুদ্ধ আমরা লাগাই নাই, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত ছিলাম না, আমাদের উপরে যে অপারেশনটা করা হয়েছে, অপ্রেস করা হয়েছে, আমরা শুধু আমাদেরকে ডিফেন্ড করতেছি। এবং শুরু থেকেই কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই কথাটা বলে আসছেন। এবং আরেকটা জিনিস
আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প যখনই কথা বলছেন, যে জিনিসটি ইরানকে আরো ক্ষুব্ধ করছে বিভিন্নভাবে, সেটি হচ্ছে যে তারা অলওয়েজ বলতেছে যে টক উইথ রেসপেক্ট। খেয়াল করছেন যে যখনই পররাষ্ট্রমন্ত্রী, ইরানের পররাষ্ট্রমন্ত্রী কথা বলে, তখনই মানে একটা ধমক দেয়া হয়, এবং সেই ধমকগুলো দেয়া হচ্ছে ন্যাটোকে, সেই ধমকগুলো দেয়া হচ্ছে ইভেন খুব মানে বাজে ভাষায় সৌদি আরবের যে এমবিএস কে বলা হয়েছে। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু, এই কথাবার্তাগুলো এই পুরা পলিটিক্সটাতে একটা বিরাট ইম্প্যাক্ট হচ্ছে। আর জিসিসি কান্ট্রিগুলো, আমাদের যে আরেকটি যে খারাপ ইম্প্যাক্ট আমরা এই যুদ্ধ শেষ হওয়ার পরও যেটা দেখব, সেটা হলো যে আমেরিকার যে বেসগুলো ছিল আরব দেশের বিভিন্ন কান্ট্রিগুলোতে, ওখান থেকে যে ইনকামটা হতো, আরব কান্ট্রিগুলো এখানে যে ইনভেস্ট করতো ট্রিলিয়নস অফ ডলার, তারা চিন্তা করতেছে সেই ইনভেস্টগুলোকে তুলে নেওয়ার জন্য। সুতরাং ইনফ্যাক্টটা কত যে ভয়াবহ হবে, শুধু কেবল খাদ্য, পানি, ঔষধ নয়, তেল নয়, এই যে ইমপ্যাক্ট আমরা এখনই বুঝতে পারছি। আর আপনি যেটা পার্শিয়াল লকডাউনের কথা বলছেন, বাংলাদেশ ইতিমধ্যে কিন্তু আমরা খবরগুলো ফলো করলে দেখবেন যে স্কুলগুলো 2-3 দিন চালানোর জন্য কথা বলতেছে। এবং হাসান ভাই যে কথাটি বললেন যে বিভিন্ন দেশ অড নাম্বার, ইভেন নাম্বার, এই যে জিনিসগুলো অলরেডি হাফ মানে পার্শিয়াল লকডাউনের কথা চিন্তা করা হচ্ছে। তো এরপরে যে জিনিসগুলো সেটা হচ্ছে যে অ্যাট দ্য এন্ড যে ইরানকে হ্যান্ডেল করার জন্য, যে যেমন আমরা ইরাকের সাথে যুদ্ধ দেখেছি, তখন বলা হয়েছিল কি, বলা হয়েছিল মাস ডিস্ট্রাকশন, রাইট? এই জিনিসটা সেল করতে পেরেছিল, যাতে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ কিন্তু তখন আমেরিকার সাথে অ্যালাইড হয়ে মানে ইরাককে ধ্বংস করার জন্য এগিয়ে এসছে। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের এইটাও একটা ব্যর্থতা, যে এই যুদ্ধটাতে যে গেল, যেই ন্যাটো বলেন আর জিসিসি বলেন, কারো কাছে আইডিয়াটা কিন্তু সেল করতে পারে নাই। তারা শুধু নিজেরাই মানে ইভ্যালুয়েট করে যেটা সিদ্ধান্তে পৌঁছেছে যে ইরান উইদিন এ মান্থ, উইদিন এ উইক অর সাম ডেজ, তারা খুব কম সময়ের মধ্যে নিউক্লিয়ারের মালিক হয়ে যাবে এবং এখন ঠিক ঠাকাইতে হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে তার সম্পূর্ণ বিপরীত। তো এই যে এই বৈপরীত্য, অর্থাৎ নিজে যেই যেই কারণে যুদ্ধে গেল, এই জিনিসটা কিন্তু সেল করতে পারে নাই। সেল করতে না পারার কারণে আজকে জিসিসিকে পাচ্ছে না, আজকে ন্যাটোকে পাচ্ছে না, আজকে অন্যান্য যারা অ্যালাই ছিল, অতীতে যারা ইরাক যুদ্ধের সময় যারা আমেরিকাকে সাহায্য করেছিল, সেটাও হচ্ছে না। এবং আলটিমেট রেজাল্টটা হচ্ছে সবাই বুঝতে পারছে যে আলটিমেটলি সবাই বিগ সাফারার হবে। এই জন্য ন্যাটো কিন্তু ইতিমধ্যে এই যে ওমান একটা এগ্রিমেন্ট করতে চাইতেছে, অন্যান্য দেশগুলো চাচ্ছে ইরানের সাথে, এবং ইরান কিন্তু একটা স্মার্ট মুভ করতেছে, সেটা হলো যে হরমুজ প্রণালীটা খোলা ছিল, এখন যে বন্ধ করা হয়েছে বা যাদেরকে চার্জ করা হচ্ছে, অনেক দেশকে কিন্তু চার্জ করছে না, তারা একটা ইভেন ইন্ডিয়াকে চার্জ করতেছে না, পাকিস্তানকে চার্জ করতেছে না, শুধু তারা বলতেছে যে আমাদের যারা শত্রু তারা যেতে পারবে না তাদের জন্য। এই যে বিষয়টা, এটা অত্যন্ত ইফেক্টিভ হবে ইয়ের জন্য, ইরানের জন্য। আমি অ্যাড করে হাবিব ভাই বলতে ভুলে গেছিলাম, আমি মধ্যপ্রাচ্যে কিন্তু এই দেশগুলিতে আমাদের অসংখ্য শ্রমিক কাজ করে। ভারতের 9 মিলিয়ন লোক কাজ করে, অলমোস্ট 1 কোটি মানুষ কাজ করে ভারতের, আমাদের উপর 1 কোটি মানুষের কাছাকাছি কাজ করে। যদি এই দেশগুলি দরিদ্র হয়ে পড়ে, এদের এই শান শকত না থাকে, এই শ্রমিকগুলি কিন্তু ফিরে আসতে বাধ্য হবে। মানে এটা কিন্তু কি ডিজাস্টার হবে আমাদের ইকোনমিতে, ভয়াবহ ডিজাস্টার। কারণ আমার মধ্যপ্রাচ্যে মানে সৌদি আরব থেকে শুরু করে আমি একদম, এখন তো ইরাক ইরানের লোক যায় না, কারণ এখন তো স্যাংশন, তার আগে ইরাক ইরানে অনেক বাংলাদেশের লোক কাজ করতো, 80 দশকের কথা বলছি। মানে এই যে কাতার, মানে বাহরাইন, ওমান, কুয়েত, সৌদি, ইভেন জর্ডানে অনেক মানে বাংলাদেশি কাজ করেন। সো এরা যদি দরিদ্র হয়ে পড়ে বা এদের অর্থনীতি ভেঙে পড়ে, দরিদ্র তো হবে না, অর্থনীতি ভেঙে পড়বে, তখন
এই যে আপনি ইন্ডিয়ার কথা বললেন, বাংলাদেশের কথা বললেন, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ফিলিপিন্স প্রচুর পরিমাণ লোক কাজ করেন এবং মানে হাইয়েস্ট পরিমাণ রেমিটেন্স এই অল্প আয়ের লোকগুলোই কিন্তু পাঠায় বাংলাদেশ। এক্স্যাক্টলি ওকে, এবং এটার একটা হিউজ ইম্প্যাক্ট বাংলাদেশে পড়তে বাধ্য। খুব ডিফিকাল্ট সময় সামনে আসছে এবং আমরা চোখ রাখছি। এবং আমি আসলে এই কথাটা বলতে চাচ্ছিলাম না, কারণ যে আই ডোন্ট ওয়ান্ট টু বি অ্যালার্মিস্ট, বাট রিয়ালিটি তো আছে, কথা বলতে হবে যাতে মানুষ সাবধান হয়। খুব দরকার। আমি একটু প্রসঙ্গের পরিবর্তন করবো, হাসান ফেরদৌস, যাচ্ছি আপনার কাছে। আমরা প্যাম বান্ডির কথা একটু আলোচনা করব। প্যাম বান্ডি, বিউটিফুল গার্ল বাই দ্য ওয়ে, ওকে। The second beautiful girl. Our president has wonderful taste in women. Oh, I don't disagree. I don't disagree. I'm with you on the same boat on this one. So আজকেও প্রেস করতেছে, বামবান্ডিকে আজকেও প্রেস করতেছে, ইভেন দো হি ফায়ার্ড হার, আজকেও কিন্তু মানে প্রেস করতেছে। do you think he wants something from her? Okay, all right, coming back to the আমি এই প্রসঙ্গে প্যাম বান্ডি অ্যাটর্নি জেনারেল, ইউএস অ্যাটর্নি জেনারেলকে ক্রিস্টি নোমের পরে ইনি হলেন দ্বিতীয় শিকার তার ফায়ারিং এর। হোয়াট হ্যাপেন্ড, ওয়াই? এটি প্রশ্ন। এটার সাথে আরেকটি প্রশ্ন আমি জুড়ে দিচ্ছি আপনাকে, যে ট্রাম্পের অ্যাপ্রুভাল এই মুহূর্তে আপনারা যেটি অনস্ক্রিনে দেখছেন বিভিন্ন কারণে, অর্থনৈতিক কারণে নেগেটিভ 17%। হাসান ফেরদৌস, আপনাকে ধন্যবাদ আমার নজরে নিয়ে আসার জন্য জিনিসটি। এই দুটি ব্যাপারে আমি আপনার কাছে শুনবো। হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্স অফ -17? আমার মনে হয় না আমি কোনো প্রেসিডেন্টের -17 শুনেছি। আমি তো আত্মহত্যা করতাম আমি যদি হতাম, বাট ইটস নট মি, ইটস হিম। লেটস গো। প্রথমে বলি প্যাম বন্ডির কথা। প্যাম বন্ডি গেল, নিয়ম ক্রিস্টিও গেল, দুজনই মহিলা, কিন্তু এই ক্যাবিনেটের দুই মহিলা বহিষ্কৃত হলেন। দুজনে দাপিয়ে বেড়াচ্ছিলেন। হ্যাঁ, সুন্দরী। যদিও আমি আর দেখেছেন কিনা, গতকাল আমরা জানতে পেরেছি যে নোম ক্রিস্টির হাজবেন্ডের নাকি কৃত্রিম স্তন বিশিষ্ট ছবি প্রকাশিত হয়েছে লন্ডন। I saw it. সেটা একটা No, I didn't see him, but I saw the news. তো Sorry. কারণ একটাই, আমি প্যাম বান্ডির কথা বলছি আমি। জি, প্রেসিডেন্ট সাহেব মনে করছেন যে আমাকে এফেক্টিভলি ডিফেন্ড করা হচ্ছে না। তার দাবি ছিল কি, ডিপার্টমেন্ট অফ জাস্টিসকে এফেক্টিভলি এক্সিকিউটিভ ব্রাঞ্চের একটা শাখা হিসেবে প্রতিষ্ঠিত করা। আমেরিকার ট্রেডিশনটা কি, অলওয়েজ ডিওজি একটা ইন্ডিপেন্ডেন্ট, ক্যাবিনেটের অংশ বটে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ফ্রম দ্য এক্সিকিউটিভ ব্রাঞ্চ। আপনার মনে থাকতে পারে ট্রাম্প সাহেব একটা সরাসরি একটা ইমেল তো টেক্সট করেছিলেন সোশ্যালে, যে প্যাম, এই তিনজন, তিনি বলছেন আমাদের লেটিশিয়া জেমসের কথা, তিনি বলছেন জেমস কমির কথা, এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন তুমি কেন নিচ্ছ না? তার মানে তিনি ফিল করছেন যে প্যাম বন্ডি খুব এফেক্টিভলি তার পক্ষে কাজ করছে। এটা একটা ব্যাপার। তার চেয়ে বড় ব্যাপার এপস্টিন ফাইল নিয়ে যেই গন্ডগোলটা ঘটলো এবং যে গুবলেট করে ফেললেন প্যাম বন্ডি, কংগ্রেসের ভেতরে কংগ্রেসের বাইরে, তা খুব ক্ষুব্ধ করেছে প্রেসিডেন্ট ট্রাম্পকে। প্রেসিডেন্ট ট্রাম্প আশা করেছিলেন যে প্যাম বন্ডির নেতৃত্বে এই বিষয়টি ক্রমান্বয়ে মরে যাবে, ডিসঅ্যাপিয়ার করবে। ডিসঅ্যাপিয়ার না করে উল্টো সেন্ট্রাল স্টেজে চলে এসছে এবং প্রতি মুহূর্তে তিনি চেষ্টা করছে ডিস্ট্র্যাক্ট করবার। এই যুদ্ধটাও কিন্তু একটা ডিস্ট্রাকশন। যুদ্ধের লক্ষ্য কিন্তু একটা, যাতে করে লোকের নজর এপস্টিন ফাইল থেকে দূরে সরানো যায়। কিন্তু প্যাম বন্ডি হেল্প করেননি প্রেসিডেন্ট ট্রাম্পকে এই ইস্যুগুলি থেকে আমাদের চোখ সরিয়ে নেবার, একটু উল্টো করেছেন। তার বোকামির জন্যে, তার মিসহ্যান্ডলিং এর জন্যে they have become the focus of our discussion. সেই কারণেই যেতে হচ্ছে প্যাম বন্ডিকে। তাকে তিনি কাকে নিয়ে আসছেন? তার পার্সোনাল লয়ারকে, যাকে এখন দায়িত্ব দিচ্ছেন, তার পার্সোনাল লয়ার। এই ঘটনা আগে কখনো ঘটেনি। আমার পার্সোনাল লয়ার হবে ডিওজি এর প্রধান। Never happened. You brought in a good point. The US Constitution এর যে সেকশন 15 আছে, সেখানে কিন্তু স্পষ্ট লেখা আছে the nepotism law. আপনার পরিবারের কোনো সদস্য ক্যাবিনেটের অংশ হতে পারবে না। আপনি এখন পার্সোনাল লয়ারকে এখানে নিয়ে আসছেন। সো আপনি যেটি বলছেন, মূল কথা হচ্ছে প্যাম বান্ডি তাকে সেইভাবে সার্ভিস দিতে পারেনি অ্যাজ এ কিং। আরেকটি হচ্ছে যে তার এই প্যাম বান্ডির বোকামির ফলে এপস্টিন ফাইল প্রকাশ হয়ে পড়েছে, এন্ড দ্যাটস দ্য সেকেন্ড রিজন, রাইট? আমি এখানে একটা জিনিস একটু অ্যাড করতে চাই।
প্যাম বান্ডি কিন্তু যথেষ্ট চেষ্টা করেছে প্রেসিডেন্ট ট্রাম্পকে ডিফেন্ড করার জন্য, Yeah. কিন্তু শি হ্যাজ টু ফলো দ্য ল। Yeah. কতটুকু আর করা যাবে? Yeah. আর সেকেন্ড যে কথাটি, শুধু কেবল প্যাম বান্ডির ক্ষেত্রে তার যে ডেপুটি ছিল ওনাকে এখন রিইনস্টেট করতেছে অ্যাক্টিং জি। অ্যাটর্নি জেনারেল হিসেবে টড ব্লাঞ্চ তার নাম। Yeah. এবং এট দ্য সেম টাইম যে চিফ অফ স্টাফকে যে ফায়ার করা হলো Yeah. সেখানেও কিন্তু প্যাট Good point. পিট সেকপাতের যে অ্যাসিস্ট্যান্ট ছিল ছিল Yeah. তাকেই কিন্তু রিপ্লেস করা হচ্ছে। তো জি। হোয়াট ইজ গোয়িং অন? What is going on? I tell you what is going on. You have any problem, you call Trump. Not even Pam Bondi. Tiger Woods did that. Exactly. I mean, I'm not kidding. This is the fact. Tiger Woods, he was drunk. His car, flipped upside down. The first thing he did, he called Trump. I mean, Trump, yes, really, yes. really, Political please, political Trump. somebody breathe some sense into my life. I don't know. I don't know what to tell you guys. Okay, হাসান ফেরদৌস, আমাদের কাছে সময় একেবারেই কম। আপনার যে এই যে -17 যে তার জরিপের অবস্থান, এটি যদি আমাদেরকে একটু 1 মিনিটের মধ্যে একটু বুঝিয়ে বলতেন, এটার ইম্প্যাক্ট কি? স্পষ্টতই মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ এই যুদ্ধের পক্ষে নয়। তার দুটো কারণ। এক বড় কারণ হচ্ছে অর্থনীতি। কেমন আমরা দেখতে পাচ্ছি অর্থনীতির যেই মারাত্মক অবস্থা, তেলের দাম মূলত আমাদের প্রত্যেকের যার যার পকেটে সমস্যা দেখা দিচ্ছে। তেলের দাম গত 1 মাসের মধ্যে $2.55 থেকে বেড়ে এখন $4.05 এসে পৌঁছেছে। প্রায় $1.5 পরিমাণ দাম বেড়েছে। ফলে প্রত্যেকটা মানুষ, অত ট্রাম্প সাহেব নিজে নন, তার মতো বড় লোকেরা নয়, প্রত্যেকটা মানুষ এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা একটা বড় কারণ। অন্য কারণ, যে আশ্বাস তুমি আমাকে দিয়েছিলে, আশ্বাসটা কি? শান্তি, প্রসপ্যারিটি, আমেরিকাকে তুমি ভিন্ন লেভেলে নিয়ে যাবে, ঠিক উল্টো ঘটছে। এর ফলে আমেরিকান জনগণের মধ্যে প্রবল রকম অসন্তোষ দেখা দিচ্ছে। কি দেখা দিচ্ছে? এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প সাহেবের অ্যাপ্রুভাল মাত্র 33%। এ বললাম -17 মানেটা কি? 50 থেকে 70% কম। মাত্র 33% লোক মনে করেন ট্রাম্প সাহেব ঠিক করছেন। এরা প্রায় সবাই রিপাবলিকান, এবং একই পরিমাণ লোক এই যুদ্ধের পক্ষে। তার মানে দেশের অধিকাংশ মানুষ যুদ্ধের বিপক্ষে। এখন এর প্রতিক্রিয়া কি হবে? স্পষ্টতই এর প্রতিক্রিয়া দেখবো আমরা সামনে। নভেম্বরে ইলেকশন আসছে, মধ্যবর্তী নির্বাচন। যে মধ্যবর্তী নির্বাচন যদি এই লোকগুলি এবং অবস্থা ড্রামাটিক কোনো পরিবর্তন না ঘটে, এই লোকগুলি হয় ভোট দিতে যাবে না, অথবা রিপাবলিকানদের বিরুদ্ধে ভোট দেবে। আবারও বলি আমি, রিপাবলিকানরা এবং একটা ইন্ডিপেন্ডেন্ট একটা বড় অংশ হয় রিপাবলিকানদের বিরুদ্ধে ভোট দেবে, অথবা ভোট দেবে না, ভোট দিতে যাবেই না। ওকে, দ্যাট উইল বেসিক্যালি মিন হোয়াট? ট্রাম্প এমনি বলেছেন, যদি কোনো কারণে কংগ্রেসে হাল বদল হয়, ওরা কিন্তু আমাকে আবারও ইমপিচ করবে। রাইট। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। সময়ের স্বল্পতার কারণে এখানে শেষ করছি। আমার বক্তব্য যেটি ছিল শেষ বক্তব্য, সেটি তুলে ধরতে পারছি না, আগামী সপ্তাহে তুলে ধরবো। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।